সালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খাজা ইউনূস আলী ইউনিভার্সিটি থেকে বলছি। আমি আপনাদের সামনে এখন যে জিনিসটা নিয়ে আসি যে কিভাবে আমরা স্মার্ট পিএলএস সফটওয়্যারের মাধ্যমে এসিএম রান করতে পারি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা জানি আমরা দুই ধরনের এসিএম পেয়ে থাকি। এটাকে আমরা বলি কোভেরিয়েন্স বেস এসিএম, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। আর এটা হলো ভেরিয়েন্স বেস এসিএম বা স্মার্ট পিএলএস বেস স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। তো স্মার্ট পিএলএস এ আমরা যে জিনিসটা দেখাবো, ইএফএ কিভাবে রান, সিএফএ সরি এসিএম কিভাবে রান করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন আমরা দেখি আসি। তো এই পর্যন্ত আমাদের ছিল, এটা হলো আমাদের স্মার্ট পিএলএস সফটওয়্যারের মাধ্যমে ইএফএ আমরা রান করাইলাম। ইএফ এর পরে এরপরে আমাদের দেখতে হবে এটা স্মার্ট পিএলএস সফটওয়্যার এসিএম কিভাবে রান করা যায়। এখানে আমাদের ফ্যাক্টর লোডিং গুলো আমাদের আসছে। ফ্যাক্টর লোডিং গুলো যখন 0.64 অথবা তার চেয়ে বেশি আসে তখন বুঝতে হবে এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আইটেম গুলো। ওই আইটেম গুলোকে আমরা রাখবো, বাকিগুলোকে আমরা ফেলে দিব, যেটা আমরা বিগত ভিডিওর মধ্যে আমরা দেখানো হয়েছে। অল ইন্ডিয়া 1999-এ উনি এই ব্যাপারে মত দিয়েছেন যে ইন্ডিকেটর রিলেভিটি শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল 0.40। তো 0.40 যদি আনতে হয় তাহলে ইন্ডিকেটর রিলেভিটি কিভাবে বের করা যায়? আইটেম লোডিং কে আমরা স্কোয়ার করলে আমরা ইন্ডিকেটর রিলেভিটি পাই। ওই ইন্ডিকেটর রিলায়েবিলিটি 0.64 অথবা তার চেয়ে বেশি হতে হবে। অর্থাৎ আইআর কে আমরা যদি স্কোয়ার রুট করি, যে ভ্যালুটা পাবো সেটা হলো আমাদের ফ্যাক্টর লোডিং। ওকে, সুতরাং আমরা দেখতে পাইতেছি 0.64 অথবা তার চেয়ে বেশি আসলে তো ওই সমস্ত আইটেম গুলো আমাদের গুরুত্বপূর্ণ আইটেম হিসেবে ধরে নেব, যেগুলাকে রেসপন্ডেন্ট ভালো মনে করছে বা উম, যুক্তিসঙ্গত মনে করছে। এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো এসিএম আমরা কিভাবে করবো। সেই জিনিসটা এসিএম করার জন্য আমরা দেখতে হবে কোথায়, ক্যালকুলেশন পার্টে থেকে আমরা বুটস্ট্র্যাপিং মেথডটা আমরা ব্যবহার করব। বুটস্ট্র্যাপিং করলাম। বুটস্ট্র্যাপিং মানে, বুটস্ট্র্যাপিং হলো এমন একটা মেথড যে মেথডের মাধ্যমে এখানে বেসিক বুটস্ট্র্যাপিং আছে, এটাতে এগুলা যেভাবে থ্রিশোল্ড অর্থাৎ ট্রিপল যে সেটিং আছে এই সেটিং ই থাকুক, অসুবিধা নেই। কিন্তু বুটস্ট্র্যাপিং এর মাধ্যমে আমরা যে জিনিসটা করে থাকি, আমরা স্যাম্পল থেকে স্যাম্পল তৈরি করি। স্যাম্পল থেকে আমরা কি করি? স্যাম্পল তৈরি করি। তো কিভাবে স্যাম্পল থেকে স্যাম্পল তৈরি করে এটা, অর্থাৎ সাব স্যাম্পল কিভাবে তৈরি করতে হয়, এটা হলো বুটস্ট্র্যাপিংটা করাই হয় যাতে করে ডাটাগুলো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। আমরা জানি ডাটার পরিমাণ যত বাড়বে তত বেশি ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে। তো এখানে আমরা যে জিনিসটা করবো, বুটস্ট্র্যাপিং মধ্যে 5000 দিয়ে দিলাম, দেওয়ার পরে 1000 দিলেই চলে, 5000 দিয়ে দিলাম। ওকে, স্টার্ট ক্যালকুলেশন বাটনে ক্লিক করবো, যে আমাদের মানগুলো আসবে। ওকে, মানগুলো যখন চলে আসবে, এখন দেখেন মানগুলো এখানে চলে আসছে। এখন যে জিনিসটা করব সেই মানগুলোকে আমরা নিয়ে নিব। এখানে আমরা দেখতে পাইতেছি যে জব এইচআর এর সাথে শুধুমাত্র তিনটা, এই চারটা ভেরিয়েবলের সাথে এইচআর, ইন্সপেকশন, তারপর পিটি, ডব্লিউসি এর সাথে জব হ্যাপিনেস এর রিলেশনশিপ, এর মধ্যে থেকে এই তিনটার সিগনিফিকেন্ট রিলেটেড, কারণ কি তাদের প্রত্যেকটার পি ভ্যালু 0.05 অথবা তার চেয়ে কম আসছে। 0.05 অথবা তার চেয়ে কম যদি আসে তাহলে আমরা বলি 1% থেকে 5% পর্যন্ত, এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। আর যদি 0.01 এর চেয়ে ছোট আসে তাহলে এটাকে আমরা বলি হাইলি সিগনিফিকেন্ট। সুতরাং আমরা এখানে দেখতে পাইতেছি তিনটাই কি আসে, 0.01 এর চেয়ে ছোট আসে। সুতরাং এইগুলোই সবগুলাই জব হ্যাপিনেস এর ক্ষেত্রে প্রযোজ্য। এটি ওয়ার্কিং কন্ডিশন, ইন্সপেকশন, এগুলো সবগুলো হলো আমাদের জব হ্যাপিনেস এর সাথে সম্পর্কযুক্ত। কিন্তু এই হিউম্যান রিলেশন, এটা এটা কনস্ট্রাকশন ওয়ার্কারে মধ্যে নাই। তো এটাকে আমরা কিভাবে কিভাবে আমরা ইয়ে করবো, হ্যাঁ, কিভাবে আমরা ওই রিপোর্ট করব কিভাবে, এটার জন্য আমরা কি করব, এখানে এক্সেল ফরম্যাট আছে, এক্সেল ফরম্যাট আমরা জাস্ট ক্লিক করব। আর এক্সেল অপশন ইয়াটা আমরা সফটওয়্যারটা আমরা অন করে নিব। মাইক্রোসফট এক্সেল। ওকে, ওকে, এক্সেলটা ওপেন করে নিলাম। এরপরে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিপোর্টটা কিভাবে আপনারা করবেন। জাস্ট এখানে এসে আমাদের যে মানটা ছিল ওই মানটা জাস্ট এখানে আমরা বসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এটাকে আমরা বিটা কোফিশিয়েন্ট লিখবো। বিটা, এটা হলো এস এম, স্যাম্পল মিন। আর এটা হলো আমাদের এসডি, এটা হলো আমাদের টি ভ্যালু। টি ভ্যালু যেভাবে আছে এভাবে থাকুক। আমরা এখান থেকে দুই জায়গা থেকে বা ইয়ে করতে পারি,
এটা হলো আমাদের হাইপোথেসিস। সরি সরি এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো কনফিডেন্স ইন্টারভ্যাল বায়াস কারেকশন। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে আমরা অ্যাকসেপ্ট ফরম্যাটে আমরা নিয়ে নিব। এখানে আমি বোঝাতে যাচ্ছি কিভাবে জিনিসটা কাজটা কমপ্লিট হবে কিভাবে। আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা হলো এখানে এখানে আমরা ইনসার্ট দিয়ে দিব। এই অপশনটা এই অংশটা আমাদের কি করতে হবে, কিন্তু কপি করে এখানে রাখতে হবে। এটা হলো এলএলসি, সরি এটা হলো এলএল লোয়ার লিমিট, আর এটা হলো আপার লিমিট। যদি লোয়ার লিমিট এবং আপার লিমিট তারা যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে এরা কি ইনসিগনিফিকেন্ট রিলেশনশিপ। যদি দুইটা পজিটিভ তাহলে সিগনিফিকেন্ট, দুইটা নেগেটিভ তবুও সিগনিফিকেন্ট, তাইলে বুঝতে হবে। তো এই অংশটা আমরা রাখার দরকার নেই, এই অংশটাকে আমরা কি করব, এই অংশের ব্যাপারে আমরা কপি করব। সরি এই অংশটাকে আমরা যেটা অনেক সময় জার্নালে এইভাবে ফরম্যাট দিতে বলে, ফরম্যাট দিয়ে দিব। ওকে, এই তো আমাদের আলোচনা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, কমেন্ট দিতে হবে। কমেন্ট দিতে হবে, এটা হলো আমাদের, এটা আমাদের লিখতে হবে সাপোর্টেড, সরি এটা উপরটা হলো নট সাপোর্টেড, আমি দিচ্ছি সরি এটা হলো আমাদের নট সাপোর্টেড। কারণ কারণ কি আমাদের ভ্যালুটা কি আসছে 0.5 অথবা তার চেয়ে বড় আসছে, 0.05 অথবা তার চেয়ে বড় আসছে। এই ভ্যালু যদি 0.05 অথবা তার চেয়ে বড় আসে তাহলে আমাদের কি হবে, এটা হলো নট সিগনিফিকেন্ট হবে, বাকিগুলো হলো হাইলি সিগনিফিকেন্ট ভ্যালু আসছে। আচ্ছা, টি ভ্যালু দিয়ে আমরা কনক্লুশন টানতে পারি। টি ভ্যালুর মানে হলো এটাই। টি ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয়, বিটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ করি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হলো আমাদের টি ভ্যালু। যেমন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেটর একটু দেখার চেষ্টা করে। এখানে দেখানো হচ্ছে 0.029 ভাগ তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ভাগ করতে হবে 0.063। ওকে, দেখেন 0.0469। ওকে, একটু কম বেশি আছে ডিজিটের পার্থক্যের কারণে এটা হয়ে থাকে। তো এই ভ্যালুটা যদি টি ভ্যালু যদি 1.96 অথবা তার সাথে বেশি না আসে তাহলে বুঝতে হবে এটা নট সিগনিফিকেন্ট। বাকি সবগুলো হলো 1.96 এর ভিতরে বেশি, সুতরাং এটা হলো আমাদের সিগনিফিকেন্ট ভ্যালু। তো এইভাবে আমরা কি করতে পারি, এসিএম টা আমরা রান করতে পারি। এটা হলো এসিএম রান করার সিস্টেম, স্মার্ট পিএলএস সফটওয়্যারে এসিএম রান করার সিস্টেমটা এটা। সুতরাং যেটুকু আপনাদেরকে জানানো হইলো এইটুকু যদি ইনশাআল্লাহ যদি ভালোভাবে বুঝে নিতে পারেন, তো আশা করা যায় এসিএম এর ব্যাপারে আপনাদের কোনো সমস্যা থাকবে না। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, কমেন্টে উল্লেখ করে দিতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।